আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে, বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন, 24-এর আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে, নিশ্চিত থাকেন। সেনাবাহিনীর প্রধান উনি দেবদূত আকারে হাজির হয়েছেন। উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন, আপা আপনি আপাতত একটু হলিডেতে যান, আমরা ওইখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে, দোতলা বাসায় গিয়ে থাকবেন, আপনি পরিস্থিতি ঠান্ডা হয়ে যাক, আপনি রাজাপাকসের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন। এই কোনো সমস্যা হয়নি। বক্তব্যটা এরকম না? খেয়াল করছেন টোটাল বয়ানটা কিভাবে করতেছে? মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব, কেউ দেখি মব ঠেকাইতে পারে না, এই আবার খুন খারাপি। সুশীলরা বলা শুরু করছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা 16 বছরেও নাকি ছিল না। খেয়াল করছেন? হ্যাঁ, কি লাভ হইলো? জিনিসপত্রের দাম বাড়তেছে, বিদেশি বিনিয়োগ আসতেছে না, চাকরি বাকরি হচ্ছে না, পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না। তো আগেই তো ভালো ছিলাম, তাই না? এমন রাষ্ট্র কি চেয়েছিলাম, তাই না? ব্যাপারটা এরকম, এমন রাষ্ট্র কি চেয়েছিলাম? এই রাষ্ট্রের জন্য কি 1400 মানুষ জীবন দিল? এত জীবন দেওয়ার পরও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কিভাবে সম্ভব? এত রক্তের পরও একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে না? এত রক্তের পরও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না? এত মানুষ এই কারণে জীবন দিয়েছে, কয়দিন পরে এটাই বলবে যে এত শহীদ রক্ত, এত ছাত্রলীগের নেতাকর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, সেটা কিভাবে সম্ভব? খেয়াল করছেন? এই বয়ান যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ না করি, এইটা যেতে যেতে আওয়ামী লীগ ভারত মিলে, বামপন্থীরা মিলে এমন জায়গায় নিবে। সাদেক কায়ুমরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না, হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না, আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয়। আমার বউ নিচে লিখছে, ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনো নাই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে, ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে কবে যাবে উনি পাকিস্তান। যেহেতু আমার পাঠায় দিবে, ফ্লাইট লাগবে তো, ইসলামাবাদের সাথে এখন ফ্লাইট নাই, এই জন্য নতুন দেখবেন ইসলামাবাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট হয়েছে। তো নিচে আবার একজন লিখছে, ভাই এই যে আপনারে পাকিস্তানে পাঠানোর জন্যই বাণিজ্য মন্ত্রী আইসা সরাসরি ইসলামাবাদের ডাইরেক্ট ফ্লাইটের চুক্তি করে গেছে, আমারে হাদিরে হাসনাতরে সবারই পাকিস্তান পাঠাই দিব। তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে, বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন, 24-এর আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে, নিশ্চিত থাকেন। যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের 1400 মানুষ জীবন দিচ্ছে শুধু শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এই বিএনপি, জামাত, এই সেনাবাহিনী মিল্লা দেশ থেকে পাঠাই দিচ্ছে। ইতিমধ্যে দেখছেন না, ছাত্রলীগের গুন্ডা পান্ডাও এই আহত নিহত শহীদের তালিকায় ঢুকে গেছে। হেলমেট বাহিনীর প্রতি সদস্য ঢুকছে না? তো এটা কদিন পর তো প্রকাশ করবে, হ্যাঁ ওই যে সাদেক কায়ুম ছাত্রলীগের অমুক কমিটিতে ছিল, ফরহাদ অমুক কমিটিতে ছিল, এরাই তো আন্দোলন করছে। 20 বছর পরে মানুষের মেমোরি ফেড হয়ে যাবে না গ্র্যাজুয়ালি? তখন এই প্রত্যেকটা শহীদ আন্দোলন, ওসমান হাদির ব্যাপারে একটা চিঠি বাইর করবো যে ছাত্রলীগের ফর্ম পূরণ করছিল ওই বরিশাল কোন এক জায়গায়, ফর্ম পূরণ করে সবাই আমাদের সবার নামে দিয়ে দিবে, দিয়াটিয়া প্রমাণ করে দেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে আসলে কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতা রাখার জন্য, বাংলাদেশে মৌলবাদীর উত্থান ঠেকানোর জন্য, একটা সেকুলার লিবারাল ফোর্সকে ক্ষমতা রাখার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল মবের পলিটিক্স ঠেকানোর জন্য, একটা স্থিতিশীলতার রাজনীতির জন্য এই শেখ হাসিনার নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে। এইটাই বয়ান হিসেবে দাঁড় করাবে এবং এটাই হচ্ছে বয়ানের ক্ষমতা। অতএব সেই জায়গা থেকে কিভাবে কার ক্রেডিট কিভাবে ছিনতাই হয়, শেখ মুজিব 9 মাস কি জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে ছিল? পড়ছেন আপনারা হিস্ট্রিতে? তার কুকের ইন্টারভিউ আসছে না, তারা যে রান্না করে খাওয়াইতো, পড়ছেন আপনারা? দেখছেন ইন্টারভিউতে? উর্দুতে আছে, ইংলিশে আছে, ইন্টারভিউগুলো পড়বেন। শেখ মুজিবকে যে রান্না করে খাওয়াইতো, কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয় যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন। ধরেন আমি সাটগাঁয়ে লোক, জেলে গেলাম, বাইরে কইলাম যে ভাই ডিভিশন দিবেন, লগে সাটগা থেকে ওই মেজবানি খাবার দাবার রান্না করতে পারে, এরকম একটা শেফ দিতে হইব, দিয়ে দিল। ব্যাপারটা কেমন হলো? আমি জেলে থাকলাম, ব্যাপারটা এরকম? হ্যাঁ, প্রতিদিন পত্রিকা আসতেছে, পত্রিকায় খবর পড়তেছে, জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে। মানে বয়ানটা দেখেন, মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায়া চলে গেছে, একটা জাতিকে কত বড় মানে কাপুরুষ, এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে, তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন। আওয়ামী লীগ হলো শেখ মুজিবরে বেচে, এবং শেখ মুজিবরে বেচতে গিয়া সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে। তাহলে যে যুদ্ধ করে নাই, যে পালায়া গেছে, যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই, তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য। এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোন দলে বেশি, আওয়ামী লীগে বেশি না বিএনপিতে বেশি? কোথায়? বিএনপিতে বেশি। প্রতীকধারী, খেতাবধারী মুক্তিযোদ্ধা সংখ্যা যদি দেখেন, সেক্টর কমান্ডার থেকে শুরু করে, বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি। কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না, এটা হলো ছ্যাঁচড়া টাউট বাটপার ডাকাইতের দল।
আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল, এলাকার যত ডাকাতি হয়েছে 71 সালে এর 90% সাথে আওয়ামী লীগের লোকজন ধরেছিল। এবং আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকাতদেরকে আইনা গাছের সাথে বাইন্দা পিটাইতো। তখনকার দিনের বিচার ছিল, সোনা দানা চুরি করতো, হিন্দু বাড়িতে ডাকাতি করতো, এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইতো। তাহলে আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল, এই জন্য তার একটা ব্যবসার ন্যারেটিভস আছে। কিন্তু আর একটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আর এক অংশ, সেই অংশ হচ্ছে তাজউদ্দিন আহমেদের, এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না, বলতে চায় না। কিন্তু যুদ্ধের আর একটা বড় ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডার যারা ছিলেন, কর্নেল ওসমানী থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন, তারা এই আর একটা ন্যারেটিভের গল্প তৈরি করেছেন। এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে, এই দুইটা গল্পই 71কে ছাপায় যেতে পারে না। দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে 71-এর আগে যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে, এই লড়াইটাকে সে আনতে পারে না। দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা, স্যাক্রিফাইস, ইভেন আপনার এই যে আফগান সীমান্তে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছে, বাংলাদেশের মহিলারা সোনা দানা হাজারে হাজারে লাখে লাখে ভরি সোনা দান করে দিয়েছে। সেই এই যে আহমদ শহীদ সাহেবদের, আহমদ বেরলভীদের সাথে যে যুদ্ধ যে শত্রুদের সাথে করেছেন, ব্রিটিশদের সাথে করেছেন, বাংলার এই বিশাল হিস্ট্রি আছে, কন্ট্রিবিউশনের জায়গা আছে। তারপরে চিটাগংয়ের যে সিপাহী ছিলেন রজব আলী খান, হাবিলদার রজব আলী খান, ওনার নেতৃত্বে যে প্রথম ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে। অত এই বাংলার এই যে লড়াইগুলো আছে, এইটা কখনোই 71 ছাপায়া যায় না। একটা জাতির হিস্ট্রি তৈরিতে এই যে চেইন দেখছেন না, শিকল কি করে, একটা শিকলের সাথে আরেকটা এরকম আটকায় থাকে না, লঞ্চ থামায় দেখছেন না, লঞ্চ থামায়, জেটি থামায়, গাড়ি থামায়, রাষ্ট্রটা জাতিটা এইভাবে তৈরি হয়, জেনারেশনের সাথে জেনারেশন ট্যাগ করে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে তৈরি করা হয়েছে যে আমার 71-এর আগে আমার আর কোনো অতীত নাই, আমার গর্ব করবার মতো আর কোনো গল্প নাই। নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় করলেন, নবাব সলিমুল্লাহর বাড়ি কই ছিল, কোথায় ছিলেন তিনি কোন এলাকার নবাব ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, এই আশেপাশে যা আছে কার জমিতে? এগুলো 650 একর জমি দান করছে। তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পুইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে, বাম রাজনীতি করে, জমিনদারির পক্ষের রাজনীতি করে, ওরা কার টাকায় লেখাপড়া করছে, স্কলারশিপ দেয়, কার টাকায় স্কলারশিপ দেয়? ওই লোকটার নাম কি? দানশীল, কি নাম? হাজি মোহাম্মদ মহসিন। এই যে আমাদেরকে 5-এ এটা স্কলারশিপ দেয়, এই স্কলারশিপের টাকার অরিজিন কোথেকে আসছে? এখন তো সরকার দেয়। হিস্টোরিক্যালি এই যে মুসলমান ছেলে মেয়েদেরকে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে, কৃষক পরিবারের ছেলে মেয়েরা তো পড়ালেখা করতে চাইতো না, ও কি সকালে ধান খেতে যাবে না স্কুলে যাবে? ওর তো একটা পেটের লড়াই আছে। হাজি মোহাম্মদ মহসিনের মতো মানুষরা এখানে টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে পড়াইছে। তাহলে ওর লড়াইটা কোথায়? আমি এমনি এমনি রাষ্ট্র হয়ে গেলাম? তাহলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা বড় ইতিহাস না? নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনটা 4 সালে কোথায় হয়েছিল? সারা ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল? এই শাহবাগে। এই যে আজকের আপনার মধুর ক্যান্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল, এটা ছিল বাগানবাড়ি, এখানে সম্মেলন হয়েছে, শাহবাগ থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে। তাহলে মুসলিম লীগের ইতিহাস কেন আলোচনায় নাই? পাকিস্তান আন্দোলন, লাহোর প্রস্তাব, এই যে প্রত্যেকটা স্টেজের সাথে স্টেজকে কানেক্ট করা, এই কানেক্ট করার রাজনীতিটাই হচ্ছে আমরা বলছি বয়ানের রাজনীতি। এই জন্য আমরা যখন 24-এ আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছি, এইটাকে শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে না। আওয়ামী লীগকে যারা ফিরায় আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে ইদানিং দেখবেন আমাদেরকে ইনডোর মিটিং গুলোতে। শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? হাসিনা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? যৌক্তিক প্রশ্ন তো, শুনলে যৌক্তিক মনে হয় না? যে ওই যে একটা মেয়ে বলছে না কদিন আগে যে আমি তো ডাকসুরে মনে করছিলাম এটা ক্যান্টিন। এইরকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে, এই প্রশ্নটা শুনে তাজ্জব হয়ে যাবে না যে হ্যাঁ শ্রীলঙ্কার রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বেচারা চলে গেছে, আবার 2.5 বছর পর কেয়ারটেকার হয়েছে, উনি এসে আবার নির্বাচন করছে, সমস্যা কোথায়? তারপরে ইন্দোনেশিয়াতে সুহার্তোর ছেলে, ইন্দোনেশিয়া না তো ফিলিপাইনে, সুহার্তোর মার্কোসের পতন হয়েছিল না? মার্কোসের জুনিয়র আইসা কদিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে? তো হইতে পারবে তো, সমস্যা কই? কি কখনো ভাবছেন আপনারা আওয়ামী লীগ কেন আসতে পারবে না? মানে তাকে না আসতে পারার কারণটা কি? এবং আপনি যদি জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন, 24 সালে কি মনে হয়? এই কিছু ঢিল পালাপালি হয়েছে, এখানে সেখানে কিছু ঝামেলা হয়েছে, এই সরকার 1-2টা গুলি করছে, 1-2টা মানুষটা এখানে সেখানে মারা গেছে, ব্যাপারটা এরকম না? জুলাইয়ের ঘোষণাপত্র পরে এরকম মনে হয়েছে না? তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইন্টেন্সিটি, এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি, যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হাড় ভাঙবে, ইন্টেন্সিটিটা লো করে ফেলছে। আমার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে, যে ইন্টেন্সিটিতে হয়েছে, এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে। ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোন কোন দল এটা 75-এর নভেম্বর মাসে নিয়ে গেছে।